প্রচণ্ড গরমে ঘন ঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ নগর গ্রামের মানুষ। দিনের অর্ধেক সময় মিলছে না বিদ্যুৎ, বিপর্যস্ত জনজীবন, ব্যাহত ব্যবসা বাণিজ্য ও কারখানার উৎপাদন। কারেন্ট নাই, পাখা বাতাস। ভোরবেলা যখন মানুষ ঘুমাবে ঠিক সেই সময় কারেন্ট নাই। বিদ্যুৎ বাতি না থাকার কারণে পানি নিয়ে কষ্ট, গরমের কষ্ট। বয়স্ক লোকদেরকে নিয়ে সমস্যা হচ্ছে। আধা ঘন্টা আসে, 3 ঘন্টা নাই। ছাত্রছাত্রী পড়াশোনা ব্যাঘাত করতেছে, মানুষ গরমে অতিষ্ঠ হচ্ছে। কারেন্ট থাকে না, ডেলি 5 ঘন্টা কাম রেডি হয়, কারেন্টের মানে কাজ করতে পারছি না। চাহিদা অনুযায়ী আমরা বিদ্যুৎ বরাদ্দ পাচ্ছি না। জ্বালানি ঘাটতি স্বীকার করে দুঃখ প্রকাশ প্রতিমন্ত্রীর। মানুষের কষ্ট লাঘবের চেষ্টায় সরকার। যারা আজ জ্বালানি সংকট কিংবা বিদ্যুৎ সংকটে প্রতি মুহূর্তে ভুগছেন, বর্তমান সরকারের পক্ষ থেকে, আমাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকে আন্তরিকভাবে তাদের কাছে দুঃখ প্রকাশ করছি। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি ইমদাদুল হক। রাষ্ট্রপতি নির্বাচনে দলের বিপক্ষে ভোট দেওয়ার সুযোগ নেই, এখনো চূড়ান্ত হয়নি বিএনপির প্রার্থী, জানালেন চিফ হুইপ। ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে ইসির প্রস্তুতি বৈঠক। দেশে রয়েছে বিনিয়োগের অনুকূল পরিবেশ, আগ্রহী বিদেশিদের সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত সরকার। আমেরিকান চেম্বারের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী। দাঁড়িপাল্লায় ৭১-এর চেয়ে ২৪কে ভারী দেখানো চক্রান্ত। জামাতের বিরুদ্ধে দানবের সঙ্গে আঁতাতের অভিযোগ রিজভির। প্রধানের সফর স্বাভাবিক বলছেন উপদেষ্টা। জুলাইয়ে আন্দোলনকারীদের বাড়ি ঘর ব্যবসা প্রতিষ্ঠান পোড়ানোর ছক প্রকাশ। এবার হাসিনা কাদের হাসানের ফোনালাপে ট্রাইব্যুনালে দাখিল, শেষ পর্যায়ে বিচার কাজ। এবং এসএসসির ফল নিয়ে ভুল ব্যাখ্যার অভিযোগ মন্ত্রীর। বললেন, কাউকে জোর করে পাস কিংবা ফেল করানো যায় না, সবাই ফেল করা। ৩১২ স্কুলের বিষয়ে ব্যবস্থার হুঁশিয়ারি মন্ত্রীর। তীব্র গরমের মধ্যে বিদ্যুৎ ঘাটতিতে সারা দেশে বেড়েছে লোডশেডিং। ঢাকায় পরিস্থিতি স্বাভাবিক থাকলেও বিভিন্ন জেলা শহর ও গ্রামে দিন রাত মিলিয়ে প্রায় অর্ধেক সময় থাকছে না বিদ্যুৎ। এতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন, ব্যাহত হচ্ছে ব্যবসা বাণিজ্য ও কারখানার উৎপাদন। সোমবার রেকর্ড ৩,৬৭১ মেগাওয়াট লোডশেডিং হয়। ভ্যাপসা গরমের মধ্যে বেড়েছে লোডশেডিং। বাসাবাড়ি থেকে ব্যবসা প্রতিষ্ঠান, কোথাও নেই বিদ্যুৎ। গরমে অতিষ্ঠ মানুষের ভরসা হাত পাখা। রান্নারও কষ্ট হয়, আমরা কারেন্টে রান্না করি। তারপরে বাচ্চা কাচ্চা নিয়ে কিভাবে থাকা যায়, পড়াশোনা অন্ধকারে। নগর থেকে গ্রাম, সব জায়গায় একই পরিস্থিতি। শিডিউল ছাড়া ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎ না থাকায় চরম ভোগান্তিতে সাধারণ মানুষ। গ্রাহকের অভিযোগ, দিনরাত মিলিয়ে কোথাও কোথাও অর্ধেক সময় বিদ্যুৎ থাকছে না। ব্যাহত হচ্ছে গৃহস্থালির কাজকর্ম। শিশু ও বয়স্কদের পাশাপাশি শিক্ষার্থীদের পড়াশোনায় ব্যাঘাত ঘটছে। নিস্কোর আওতাধীন রংপুর মহানগরে ৩১০ থেকে ৩২০ মেগাওয়াট চাহিদার বিপরীতে বিদ্যুৎ পাওয়া যাচ্ছে ২১৫ থেকে ২২০ মেগাওয়াট। জীবন অতিষ্ঠ হয়ে যাচ্ছে ভাই। সকালে নাই, ঘুমেও শান্তি নাই, কাজ করেও শান্তি নাই। আধা ঘন্টা আসে, 3 ঘন্টা নাই। এইভাবে তো একটা প্রতিষ্ঠান বা একটা কলকারখানা চলে না। এক সপ্তাহ ধরে ভয়াবহ লোডশেডিংয়ে বিপর্যস্ত খুলনার জনজীবন। শহরে দিনরাত মিলিয়ে ৮ থেকে ১০ ঘন্টা, আর গ্রামে ১০ থেকে ১২ ঘন্টা পর্যন্ত বিদ্যুৎ থাকছে না। ভুক্তভোগীদের অভিযোগ, পূর্ব ঘোষণা ছাড়া বারবার বিদ্যুৎ সরবরাহ বন্ধ হচ্ছে। ঝিনাইদহে ওজোপাডিকোর ৩২ মেগাওয়াট চাহিদার বিপরীতে পাওয়া যাচ্ছে ২২ মেগাওয়াট। অপরদিকে পল্লী বিদ্যুতের লোডশেডিং হচ্ছে ২৫% বেশি। বিদ্যুৎ থাকে না, কোন সময় আসে এটা আমাদের দেখতে। আমাদের ব্যবসা বাণিজ্যের অবস্থা খুব খারাপ, এখন তো আমাদের চলাই দুষ্কর হয়ে যাচ্ছে। চট্টগ্রামে চাহিদার বিপরীতে ১৪১ মেগাওয়াট লোডশেডিং হচ্ছে। দিনে কয়েক দফা বিদ্যুৎ না থাকায় বাসাবাড়ি, দোকানপাট ও ছোট শিল্প কারখানার স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। ক্ষতিগ্রস্ত ছোট ব্যবসায়ীরা। বিকল্প বিদ্যুতের ব্যবস্থা না থাকায় নষ্ট হচ্ছে ফ্রিজের মালামাল। ময়মনসিংহ নগরীর প্রায় প্রতিটি এলাকাতেই ১ থেকে ১.৫ ঘন্টা পর পর বিদ্যুৎ বিভ্রাট ঘটছে। দিনের মধ্যে 4 থেকে 5 বার কারেন্ট যায়, গেলে তার সাথে সাথে আসে না। ঘন্টা, ১.৫ ঘন্টা, 2 ঘন্টা পর পর কারেন্ট আসে। ব্রাহ্মণবাড়িয়ার উত্তরাংশের ৫১,০০০ গ্রাহকের চাহিদার বিপরীতে ৩ মেগাওয়াট বিদ্যুৎ ঘাটতি। চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় বিদ্যুৎ পেলে জনভোগান্তি কমার আশা বিদ্যুৎ বিভাগের কর্মকর্তার। গ্রিড থেকে যদি আমাদের বরাদ্দ বাড়ায়, তাহলে হয়তো বা লোডশেডিং আর থাকবে না। আমরা গ্রিড থেকে পাওয়ারটা পাই,
আমাদের চাহিদা অনুযায়ী ওই অনুযায়ী আমরা ডিস্ট্রিবিউট করি গ্রাহক। শেরপুরে সেচ কাজ ব্যাহত হওয়ায় দুশ্চিন্তায় কৃষক, অনলাইন ভিত্তিক কাজও ব্যাহত হচ্ছে। বৈদ্যুতিক পানির পাম্প বন্ধ থাকায় অনেক এলাকায় বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে। পল্লী বিদ্যুতের তথ্যমতে জেলায় বিদ্যুতের চাহিদা 70 মেগাওয়াট, গড়ে বিদ্যুৎ পাওয়া যাচ্ছে 35 মেগাওয়াট। পিক আওয়ারে যেহেতু লোডের চাহিদা একটু বেশি থাকে, ওই সময়টা একটু লোডশেডিং বেড়ে যায়। এটা 8 থেকে 10 মেগাওয়াট সর্বোচ্চ হচ্ছে এখন এই মুহূর্তে। গাইবান্ধায় গরমের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে বিদ্যুতের লুকোচুরি। জেলার 7 উপজেলার অবস্থা খুবই নাজুক। ঘন ঘন বিদ্যুৎ আসা যাওয়ায় ক্ষতিগ্রস্ত হচ্ছে বিদ্যুৎ নির্ভর যন্ত্রপাতি। প্রভাব পড়েছে হাসপাতালেও। মানিকগঞ্জে 194 মেগাওয়াটের বিপরীতে 137 মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যাচ্ছে। বিদ্যুৎ তো দোকানে থাকলে দোকানে নাই, বাসাত গেলে বাসাতও নেই। তীব্র লোডশেডিংয়ে বিপর্যস্ত উপকূলের মৎস্য শিল্প। পটুয়াখালীর কলাপাড়ায় লোডশেডিংয়ে বিপাকে পড়েছেন জেলেরা। সতেজ বিদ্যুতের কারণে আমরা বরফ উৎপাদন করতে পারতেছি না। দ্রুত লোডশেডিং কমিয়ে নির্বিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতের দাবি ভুক্তভোগী গ্রাহকদের। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। এদিকে জ্বালানি ঘাটতির কথা স্বীকার করে বিদ্যুৎ সংকটের জন্য দুঃখ প্রকাশ করেছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। বলেন, তাৎক্ষণিক সমাধান না থাকলেও নাগরিকদের কষ্ট লাঘবে চেষ্টা করছে সরকার। সকালে ঢাকা ক্লাবে ফোরাম ফর এনার্জি রিপোর্টার্স বাংলাদেশ FERBর আয়োজনে জ্বালানি খাতের সংকট, সম্ভাবনা ও উত্তরণের উপায় শীর্ষক সেমিনারে এ মন্তব্য করেন তিনি। প্রতিমন্ত্রী জানান, সংকট কাটাতে দেশীয় গ্যাস কয়লার সর্বোত্তম ব্যবহারে নজর দিচ্ছে সরকার। সেমিনারে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, নবায়নযোগ্য জ্বালানি থেকে বিদ্যুৎ উৎপাদনে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। বলতে কোনো দ্বিধা নেই, বিদ্যুতের চাহিদা এবং সরবরাহের মধ্যে একটি বড় ধরনের গ্যাপ রয়ে গেছে। একইভাবে জ্বালানিরও সরবরাহ এবং চাহিদার মধ্যে কিন্তু একটি বড় ধরনের গ্যাপ রয়েছে। এই সমস্যার দায় আমাদের না, এ কথা বলেও পার পাবার কোনো সুযোগ নেই, কারণ বাংলাদেশের জনগণ ভোট দিয়ে এই সরকারকে নির্বাচিত করেছেন। তাই যারা আজ জ্বালানি সংকট কিংবা বিদ্যুৎ সংকটে প্রতি মুহূর্তে ভুগছেন, বর্তমান সরকারের পক্ষ থেকে, আমাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকে আন্তরিকভাবে তাদের কাছে দুঃখ প্রকাশ করছি। আমাদের সরকার প্রাইভেট ইনভেস্টমেন্ট ফ্রেন্ডলি সরকার। পার্টিকুলারলি এনার্জি সেক্টরে আমাদের প্রাইভেটের ইনভেস্টমেন্ট আমাদের অত্যন্ত জরুরি। এবার অন্যান্য প্রসঙ্গ। রাষ্ট্রপতি নির্বাচনে দলের সিদ্ধান্তের বাইরে কেউ ভোট দিতে পারবে না বলে জানিয়েছেন সরকার দলীয় চিফ হুইপ নুরুল ইসলাম। তিনি আরও বলেন, সংসদ অধিবেশন ডাকা হবে না, ইসি বিশেষ বৈঠক ডেকে নির্বাচন করবে, ভোটাররা প্রকাশ্যে ভোট দেবেন। বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেন, জুলাই সনদ অনুযায়ী নির্বাচন হচ্ছে না, এটা দুঃখজনক। এরপরও অংশগ্রহণমূলক নির্বাচনের প্রত্যাশার কথা জানিয়েছেন তিনি। এর আগে রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে জাতীয় সংসদ ভবনে হয় প্রস্তুতিমূলক সভা। ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের সঙ্গে বৈঠক করেন নির্বাচন কমিশন সচিব আক্তার হোসেন। আমাদের বিএনপি দলীয় প্রার্থী আমরা এখনও সিদ্ধান্ত ফাইনাল করিনি। মাননীয় প্রধানমন্ত্রী তিনি ঘোষণা করবেন। আমাদের দলের থেকে তাকে দায়িত্ব দেওয়া হয়েছে, তিনিই সিদ্ধান্ত গ্রহণ করবেন। বিরোধী দল থেকে আমরা জেনেছি জনগণ প্রার্থী আমরা বিরোধী দল থেকে প্রার্থী দেবেন। সে কারণে নির্বাচন সুষ্ঠু যাতে সম্পন্ন হয় তার জন্য আজকে আমরা বসেছিলাম। আমাদের প্রত্যাশাটা ছিল যে জুলাই সনদ অনুযায়ী হচ্ছে রাষ্ট্রপতি নির্বাচনটা হওয়া উচিত ছিল। যে নির্বাচনের পরে যেহেতু গণভোটের রায়ও সংস্কারের পক্ষে এসেছে, তো সেইটার সংস্কার করে 70 অনুচ্ছেদ সংস্কার করে আমরা যদি রাষ্ট্রপতি নির্বাচনটা করতে পারতাম, এবং জুলাই সনদ অনুযায়ী কিন্তু রাষ্ট্রপতির ক্ষমতাও অনেকগুলো জায়গায় বৃদ্ধি পাওয়ার কথা ছিল, তাহলে আমরা আসলে একটা আসলেই নতুন বাংলাদেশ, গণতান্ত্রিক বাংলাদেশ, ক্ষমতার ভারসাম্য, এবং যেই রাষ্ট্রপতি যিনি নির্বাচিত হয়ে আসছেন তিনি আরও অনেক বেশি সম্মানিত হতেন এবং আরও অনেক বেশি গ্রহণযোগ্য এবং আস্থার জায়গাটা হতেন। ব্যক্তি হিসেবে না, এই পদটার সম্মানটা আরও বাড়বে। এই মুহূর্তে সংসদ ভবনে আছেন সহকর্মী আব্দুল্লাহ শাফি, সরাসরি যাব তার কাছে। দেখুন, মিটিং শেষে এই যে রাষ্ট্রপতির নির্বাচনের চূড়ান্ত বৈঠক শেষে মিডিয়া সেন্টারে দুই চিফ হুইপ, বিরোধী দলের চিফ হুইপ এবং সরকারি দলের চিফ হুইপ যে ব্রিফিংটি করেছেন সাংবাদিকদের আমাদেরকে, আমরা এই ব্রিফিং পড়ে যেটি বুঝতে পেরেছি যে 20 আগস্ট দুপুর 2টা থেকে বিকেল 5টা পর্যন্ত একটা নির্বাচন হবে এবং সেই নির্বাচনে ভোটাররা ভোট দেবেন
এবং ভোটাররা প্রকাশ্যে ভোট দেবেন, কিন্তু ভোট দেওয়ার আগেই মোটামুটি এরপর ফলাফল হবে, কিন্তু তার আগেই মোটামুটি আমরা নিশ্চিত যে হচ্ছে এই নির্বাচনে রাষ্ট্রপতি নির্বাচিত হতে যাচ্ছেন। অর্থাৎ যখন নমিনেশন ফর্ম জমা দেওয়া হবে, যাচাই বাছাই হবে, প্রত্যাহার করা হবে, তারপর সব কিছু কমপ্লিট হয়ে যখন নির্বাচনের দিনক্ষণ টাইম ফ্রেমে চলে যাব, তার আগেই আমরা মোটামুটি জানতে পারবো যে কে হচ্ছেন রাষ্ট্রপতি। কারণ এইখানে কিন্তু একটা স্পষ্ট করে সরকারি দলীয় চিফ হুইপ বলেছেন যে নির্বাচনটা হবে, তবে সরকারি দলের বা বিরোধী দল কেউই ফ্লোর কোচিং করতে পারবেন না। অর্থাৎ সংবিধানের যে 70 অনুচ্ছেদ আছেন এর বাইরে গিয়ে অন্য কাউকে ভোট দেওয়ার আসলে খুব বেশি সুযোগ নেই। কেন খুব বেশি মানে সুযোগ একেবারেই নেই। যদি করে কেউ তাহলে তার সংসদ সদস্য পদ বাতিল হবে। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে নির্বাচনটা আসলে একটা নির্বাচনের জন্য, অর্থাৎ একটা নির্বাচন হোক, যেহেতু বহু বছর রাষ্ট্রপতি নির্বাচন হয় না, 35 বছর, সেই কারণে তারা চাচ্ছেন সরকারি এবং বিরোধী দল একটা নির্বাচন হোক, সবাই দেখুক যে একটা নির্বাচন হচ্ছে। তো নির্বাচনের যে আনুষ্ঠানিক প্রক্রিয়াগুলো চূড়ান্ত দিনক্ষণগুলোর ব্যাপারে যেগুলো এখানে বলেছেন যে হচ্ছে 13 তারিখ তো হচ্ছে মনোনয়নপত্র হচ্ছে জমা দেওয়া হবে, তারপর 16 তারিখ এটা যাচাই বাছাই হবে, 18 তারিখ তারা হচ্ছে প্রত্যাহারের শেষ দিন এবং 20 তারিখ পর্যন্ত 20 তারিখ তো নির্বাচনে। তো এখানে আরেকটা বিষয় যেটা যে বিরোধী দলের চিফ হুইপ নাহিদ ইসলাম তিনি স্পষ্ট করে বলেছেন যে জুলাই সনদের আলোকে যদি নির্বাচনটা হতো, এই রাষ্ট্রপতি নির্বাচন, তাহলে হয়তো সুন্দর হতো, কারণ একে অপরকে ভোট দেওয়ার একটা সুযোগ থাকতো, গোপনে ভোট দেওয়ার সুযোগটা থাকলে সেটি হয়তো হতো। তবে যেহেতু এটি নাই, তবে সেই কারণে তিনি দুঃখ প্রকাশ করেছেন এবং এটাকে হতাশাব্যঞ্জক বলেছেন। যদিও সরকারি দলের যে চিফ হুইপ তিনি বলেছেন যে হচ্ছে মানে যেহেতু একটা নির্বাচন হচ্ছে, সেই নির্বাচনটা গণতান্ত্রিক প্রক্রিয়া এবং সুষ্ঠু প্রক্রিয়ায় হোক, সেই প্রত্যাশাটাই তারা করছেন। এই ছিল এখানকার পরিস্থিতি। জাতীয় সংসদ ভবনের সামনে থেকে আমাদের সহকর্মী আব্দুল্লাহ শাফি। বর্তমানে বাংলাদেশে বিনিয়োগের অনুকূল পরিবেশ আছে। আগ্রহী বিদেশি বিনিয়োগকারীদের সব ধরনের সহযোগিতা করতে সরকার প্রস্তুত বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ AmCham প্রতিনিধি দলের সঙ্গে সৌজন্য সাক্ষাতে একথা জানান তিনি। AmCham'ের পক্ষে সংগঠনটির সভাপতি ও মাস্টারকার্ডের ভাইস প্রেসিডেন্ট সৈয়দ মোহাম্মদ কামালের নেতৃত্বে 8 সদস্যের একটি প্রতিনিধি দল সাক্ষাতে অংশ নেন। বৈঠকে উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ এবং বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিশ্বের অন্যতম বৃহৎ ডিজিটাল পেমেন্ট নেটওয়ার্ক প্রতিষ্ঠান ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট স্টিফেন কার্পিন। সকালে সচিবালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এই সময় ডিজিটাল কমার্সের গতি বাড়াতে, পেমেন্ট নিরাপত্তা আরও মজবুত করতে এবং দেশের ডিজিটাল রূপান্তরের পরবর্তী ধাপ নিশ্চিতে করণীয় নিয়ে আলোচনা হয়। ডিজিটাল আর্থিক সেবার দ্রুত সম্প্রসারণ, ক্রমবর্ধমান ই-কমার্স খাত ও আর্থিক অবকাঠামোতে ক্রমাগত বিনিয়োগের মধ্য দিয়ে বাংলাদেশ ডিজিটাল পেমেন্টের নতুন এক অধ্যায়ের দিকে এগিয়ে যাচ্ছে বলেও মন্তব্য করেন স্টিফেন কার্পিন। 3 দিনের সফরে 12 আগস্ট পর্যন্ত বাংলাদেশে অবস্থান করবেন তিনি। ভারতীয় গোয়েন্দা সংস্থা প্রধানের ঢাকা সফর স্বাভাবিক, তাই অনুমান নির্ভর কথা না বলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান। সচিবালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে তিনি আরও বলেন, শেখ হাসিনাকে প্রত্যর্পণ করতে ভারতকে কড়া বার্তা দেওয়া হয়েছে। সাকিব আল হাসানকেও আইনের মুখোমুখি হতে হবে বলে জানিয়ে উপদেষ্টা বলেন, নিরাপত্তা নিশ্চিত করেই বিচার করা হবে। সোমবার প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনারের প্রথম সাক্ষাতের মধ্য দিয়ে বাংলাদেশ ভারত সম্পর্কের বিষয়টি নতুন করে আবারও আলোচনায়। মঙ্গলবার সরকারের বিভিন্ন কার্যক্রম নিয়ে সচিবালয়ে সাপ্তাহিক ব্রিফিং করেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান। বাংলাদেশ ভারত নতুন সম্পর্ক নিয়ে উপদেষ্টা বলেন, শেখ হাসিনার প্রত্যর্পণে ভারতকে কড়া বার্তা দেয়া হয়েছে। তাকে বাংলাদেশে নিয়ে আসার কথা ছিল, বাংলাদেশের সাথে ভারতের চুক্তি আছে, তাকে আমরা মৃত্যুদণ্ডপ্রাপ্ত একজন আসামিকে ফেরত চাই, আমরা তাকে দেশে এনে আইনের আওতায় আনতে চাই। সেটা তো হচ্ছেই না। তিনি সেখানে বসে মাঝে মাঝে
নিজেদের সাথে করছেন। এবার যেটা সবচেয়ে বড় ব্যাপার হলো সেটা হচ্ছে তিনি রীতিমতো সংবাদ সম্মেলন করলেন। এই ব্যাপারগুলোকে ভারতের মানে আন্তরিকভাবে নিতে হবে যে বাংলাদেশের সাথে ভবিষ্যৎ সম্পর্ক কীরকম হবে, কিভাবে হবে সেটার ব্যাপারে। সো এই বার্তাটা টাফ স্ট্রংলি দেয়া হয়েছে, এতে কোনো সন্দেহ নাই। ক্রিকেটার সাকিব আল হাসানকে বিচারের মুখোমুখি হতে হবে উল্লেখ করে উপদেষ্টা বলেন, দেশে ফিরলে তার নিরাপত্তার শঙ্কা নেই। ভালো খেলোয়াড় হতে পারেন, উনি একজন নষ্ট পচে যাওয়া মানুষ, যে মানুষ হাসিনার সাথে অ্যালাইন্ড হয় এবং এখনও অ্যালাইন্ড থাকেন। সে 5 তারিখে তো তার বক্তব্য এসছে। সো ডোন্ট কেয়ার উনি কত নামি, কত সুনাম তার আছে, এসব ফালতু কথা উনি বলেন আসলে সরকারকে কিছুটা চাপে ফেলার জন্য। আমি বহুবার বলেছি, তিনি যদি আসেন পূর্ণ নিরাপত্তার সাথে তিনি আসবেন, পূর্ণ নিরাপত্তার সাথে তিনি বিচারিক প্রক্রিয়ায় যাবেন, পূর্ণ অধিকার ভোগ করবেন বিচারিক প্রক্রিয়ায়, যা যা করা দরকার। তারপর আদালত যে সিদ্ধান্ত নেবে সেটা আমরা সবাই মেনে নেব। ভারতীয় গোয়েন্দা সংস্থা র প্রধানের বাংলাদেশ সফর স্বাভাবিক বিষয়, তাই অনুমান নির্ভর কথা না বলতে আহ্বান জানান উপদেষ্টা। সো এটা তার এক ধরনের সফর এবং আমাদের যে কাউন্টার পার্ট আছে তার সাথে বসবেন। এটা নিয়ে মনে হয় না সরকার যদি মনে করে সেই সফরের পর সেখানে কোনো একটা স্টেটমেন্ট সরকারের দিক থেকে হয়তো দেয়া হবে, কিন্তু এটা নিয়ে স্পেকুলেশনের কিছু নেই। সপ্তাহে একদিন বিনামূল্যে স্কুল শিক্ষার্থীদের জুলাই স্মৃতি জাদুঘর পরিদর্শনের ব্যবস্থা করা হবে বলে জানান উপদেষ্টা। দিন মোহাম্মদ সাব্বির, সময় সংবাদ, ঢাকা। ৭১-এর চেয়ে ২৪কে বড় করে দেখানোর মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃত করার চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেন, দাঁড়িপাল্লায় ২৪কে ভারী দেখানোর মধ্য দিয়ে চক্রান্ত করছে একটি মহল। এ সময় জামায়াতের বিরুদ্ধে দানবীয় শক্তির সঙ্গে আঁতাতের অভিযোগ করেন রিজভী। জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয় 3 দিনের চিত্র প্রদর্শনী। শতাধিক ছবির মধ্যে একটিতে দাঁড়িপাল্লায় ৭১-এর চেয়ে ২৪কে ভারী দেখানো নিয়ে চলছে আলোচনা সমালোচনা। মঙ্গলবার রাজধানীর পল্টনে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল ও মুক্তিযোদ্ধা প্রজন্মের সমাবেশে বিতর্কিত চিত্রকর্মের প্রসঙ্গ তুলে কঠোর সমালোচনা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। কৌশলে খুবই চক্রান্তমূলকভাবে যেভাবে কোনটা বড় কোনটা ছোট এইটা করার চেষ্টা করছেন, এতে কোনো লাভ হবে না। এগুলা খুবই উদ্দেশ্য করে দিচ্ছে। ৭১-এর চেতনা আমাদের বুকের মধ্যে ছিল বলেই শেখ হাসিনার মতো রক্তপিপাসু এক ফ্যাসিস্টকে বাংলাদেশ থেকে তাড়িয়ে দিয়েছে। মুক্তিযুদ্ধের ধারাবাহিকতা পরবর্তীতে গণতান্ত্রিক আন্দোলন ও গণ অভ্যুত্থানের পথ তৈরি হয়েছে বলে মন্তব্য করেন রুহুল কবির রিজভী। এ সময় জামায়াতের বিরুদ্ধে দানবীয় শক্তির সঙ্গে আঁতাতের অভিযোগ তোলেন তিনি। ৭১-কে ছোট করবেন সেইটা হবে না। ৭১-এর পথ ধরেই ৯০, ৭১-এর পথ ধরেই জুলাই। আপনারা সবসময় দানবীয় শক্তির সাথে আঘাত করেছেন। আজকে যারা ফ্যাসিবাদের উপাসনা করছেন তাদেরকে সন্তুষ্ট করার চেষ্টা করছেন। আপনাদেরও বলে রাখি, আপনাদেরও মানুষ চিনে। এর আগে ঢাকা রিপোর্টার্স ইউনিটি থেকে পল্টন পর্যন্ত বিক্ষোভ মিছিল করে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল ও মুক্তিযোদ্ধা প্রজন্ম। কাউসার চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। জুলাই গণঅভ্যুত্থানের সময় আন্দোলনকারীদের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে আগুন দেওয়ার নির্দেশ দিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সংক্রান্ত একটি অডিও ফোন আলাপ দাখিল করা হয়েছে ট্রাইব্যুনালে। এতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদের সঙ্গে ফোন আলাপে তাকে এই নির্দেশনা দিতে শোনা যায়। সব আমাদের লোক থাকতে পারে, তো আগুন দিয়ে পোড়াবে, তো ওদের বাড়ি গাড়ি আছে, সেগুলো পাবলিক দিয়ে পোড়াবে। আর কি করবে, অন্য কিছু করে লাভ নেই, তোরা পোড়াবি আর আমরা পোড়াবো। এভাবেই ২৪ জুলাইয়ের উত্তাল সময়ে আন্দোলনকারীদের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে পাল্টা আগুনের নির্দেশের কথা আসে তৎকালীন সরকারের শীর্ষ পর্যায় থেকে। ১৯ জুলাইয়ের ফোন আলাপে হাসান মাহমুদের সঙ্গে কথোপকথনে শেখ হাসিনা বলেন, ওরা আগুন দিয়ে পোড়াবে, তো তাদের বাড়ি গাড়ি আছে, এখন সেগুলো পাবলিক দিয়ে পোড়াবে, আর কি করবে। এরপর তিনি বলেন, এখন অন্য কিছু করে লাভ নাই, তোরাও পুরাবি, আয় আমরাও পুরাবো। বিভিন্ন এলাকায় লোক ঠিক করা এবং সব নেতার কমিটির ওভাবে ব্যবস্থা করা। ফোন আলাপে সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদকে শেখ হাসিনা বলেন, আন্দোলনকারীদের ওপর পাল্টা হামলা চালিয়ে যে কোনো মূল্যে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে হবে। জবাবে হাসান মাহমুদ ইটের জবাবে পাটকেল বা টিট ফর ট্যাট বলে সমর্থন জানান। পরবর্তীতে সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে কথা বলার সময় আন্দোলনকারীদের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠান খুঁজে বের করে আগুন দেওয়ার নির্দেশ দেন শেখ হাসিনা।
ওরা আগুন দিচ্ছে, ওদের বাড়ি ঘর আছে না, এখন আর বসে থাকার সময় নেই। আমাদেরও বাড়ি ঘরে আগুন দিচ্ছে, ওদের বাড়ি ঘরে আগুন পাবলিক দিলে। ওদের ব্যবসা প্রতিষ্ঠান কি কি আছে খুঁজে বার করে। আজকে তাদের একটাই কাজ, সব জায়গায় বসে থাকবে আর খালি আগুন দেবে, অন্য কিছু করে লাভ নেই। তোরা পড়াবি আর আমরা পড়াবো। রাইট, এটাই ঠিক ফর টাইম। প্রসিকিউশন বলছে ওবায়দুল কাদের, মোহাম্মদ এ আরাফাত, যুবলীগ, ছাত্রলীগের শীর্ষ নেতা সহ 7 জনের মামলার বিচার একেবারেই শেষ পর্যায়ে। আমরা দেখেছি যে দেশব্যাপী অগ্নিসংযোগ হয়েছে। আমরা মানে আমাদেরকে বোঝানো হয়েছে যে এগুলো হলো আন্দোলনকারীরা করছে, কিন্তু এই সকল কল রেকর্ড থেকে দেখা যায় যে এই সকল অগ্নিসংযোগ ছিল সরকারের পরিকল্পনার অংশ। যুবলীগ, ছাত্রলীগ এবং আওয়ামী লীগ একসাথে রাজনৈতিক সিদ্ধান্ত নিয়ে জুলাই গণঅভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধ সংগঠন করেছিল। এ পর্যন্ত জুলাই আন্দোলনে মানবতা বিরোধী অপরাধের 6টি মামলার রায় হয়েছে ট্রাইব্যুনালে, আরও বেশ কয়েকটি শুনানি শেষ পর্যায়ে। সাবরিনা মজুমদার, সময় সংবাদ, ঢাকা। এসএসসির ফল নিয়ে কিছু মাধ্যম ভুল ব্যাখ্যা দিচ্ছে বলে অভিযোগ করেছেন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। ফলাফল শতভাগ স্বচ্ছ হয়েছে জানিয়ে তিনি বলেন, জোর করে কাউকে পাস কিংবা ফেল করানো যায় না। সবাই ফেল করা 312 স্কুলের বিষয় ব্যবস্থার হুঁশিয়ারিও দেন মন্ত্রী। গত বছরের তুলনায় এবার এসএসসি ও সমমান পরীক্ষার পাশের হার 6.2% কম, কমেছে জিপিএ 5ও। এমন পরিস্থিতিতে ফলাফল নিয়ে চলছে নানা আলোচনা সমালোচনা। মঙ্গলবার সকালে রাজধানীর ফার্মগেটে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল মিলনায়তনে এক সেমিনারে শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন অভিযোগ করেন, এসএসসির ফল নিয়ে ভুল ব্যাখ্যা দিচ্ছে বিভিন্ন মহল। কাউকে জোর করে পাস কিংবা ফেল করানো যায় না বলেও মন্তব্য করেন তিনি। এটাকে একজন এক দৃষ্টিভঙ্গিতে দেখছে। বলে দিতাম পার্সেন্টেজ বাড়িয়ে দেন, বা আমি যদি বোর্ডকে বলতাম এবার পপুলার হতে হবে, তাহলে বোর্ডরা কি করতো? ইংরেজিতে 3 পয়েন্ট, অঙ্কে 3 পয়েন্ট, সিস্টেম অ্যানালাইসিসকে বলে দিত, সাবজেক্ট অ্যাড হয়ে দিত, কেউ জানতোই না। সত্যিকার অর্থে চাপ করে যদি রেট 70% হয়ে যেত, আমি কি জানতাম? Would I know what was that real data? আমার স্টুডেন্টরা কি করছে? শতভাগ ফেল করা প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়ে প্রয়োজনে বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দেন শিক্ষামন্ত্রী। একটি প্রতিষ্ঠান সরকারের কাছ থেকে টাকা নেবে, বেতন নেবে, সেই প্রতিষ্ঠান জিরো পাবে, এটা কি হতে পারে? একই অবস্থা আমার হয়েছিল 2001 সালে। তখন হাজার হাজার প্রতিষ্ঠান জিরো পেত, পাস করতো না। ক্রমান্বয়ে সেগুলিকে আমি বন্ধ করেছি। শিক্ষক নিয়োগ নিয়ে গুজব ছড়ানো হচ্ছে দাবি করে এহসানুল হক মিলন জানান, চূড়ান্ত বাছাইয়ের পরেই ঠিক হবে নিয়োগ প্রক্রিয়া। একটি মিটিং এর রেজুলেশনে আলোচনার জায়গাটুকু কেটে কোন গুপ্ত এক লোক মন্ত্রণালয় থেকে আলোচনায় যতটুকু হয়েছে ততটুকু কেটে দিয়েছে। একটি বিষয়ে সিদ্ধান্ত নিতে হলে এটা আলোচনা হবে আলোচনার টেবিলে, সেখান থেকে রেজুলেশন হয়ে আমার কাছে আসবে। সেই রেজুলেশনের সিদ্ধান্ত কি মন্ত্রীর সিদ্ধান্ত? এটা কি রাষ্ট্রীয় সিদ্ধান্ত? এটা কি প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত? এটা কি দলীয় সিদ্ধান্ত? একবারও ভাবে না। ভবিষ্যৎ শিক্ষা ব্যবস্থায় গবেষণাকে বেশি গুরুত্ব দেওয়া হবে বলেও জানান শিক্ষামন্ত্রী। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা। এবার সরকারের 180 দিনের বিশেষ প্রতিবেদন। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী 180 দিনে শিক্ষাক্রমকে আনন্দময় করার কাজ করছে সরকার। সেই সঙ্গে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের এ মাস থেকেই বিনামূল্যে দেয়া হচ্ছে ইউনিফর্ম, জোর দেওয়া হচ্ছে কারিগরি শিক্ষায়। তবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আহ্বান সংশ্লিষ্টদের। নূরে আলমের রিপোর্ট। বর্তমান সরকার দায়িত্ব নেয়ার পর থেকে অন্যতম গুরুত্বপূর্ণ খাত হিসেবে শিক্ষাকে গুরুত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শিক্ষাকে আনন্দময় এবং খেলাধুলাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। সরকারের 180 দিনের পরিকল্পনায় আরও ছিল বাধ্যতামূলক তৃতীয় শিক্ষা, সবার জন্য কারিগরি শিক্ষা, বিনামূল্যে স্কুল ড্রেস ও জুতা প্রদান।
তারই অংশ হিসেবে এরই মধ্যে শিক্ষাক্রম পরিমার্জনের কাজ শুরু হয়েছে। আগামী শিক্ষাবর্ষে ৪র্থ শ্রেণীতে বাংলাদেশের সংস্কৃতি এবং ৬০টি খেলা বাধ্যতামূলক। ৬ষ্ঠ শ্রেণীতে চালু হচ্ছে লার্নিং উইথ হ্যাপিনেস বই। সেই সঙ্গে প্রাথমিকের শিক্ষার্থীদের বিনামূল্যে স্কুল ইউনিফর্ম বিতরণ শুরু হচ্ছে চলতি মাসে। আমরা মনে করি আল্লাহর রহমতে অনেক অগ্রসর হয়েছে এবং আমাদের টোটাল ম্যানিফেস্টো প্রমিসেসগুলো অল্প কিছু সময়ের ভেতরে, মানে 2 থেকে 3 বছর, বস্তু 4 থেকে 5 বছর এর ভেতরে হয়তো আমরা মিট করতে সক্ষম হব। সরকার প্রতিশ্রুতি অনুযায়ী কাজ শুরু করেছে জানিয়ে শিক্ষা গবেষকরা বলছেন, শিক্ষাক্রম সহ নানা কার্যক্রম সফল করতে হলে যথাযথ প্রস্তুতি নিয়ে কাজ করতে হবে। বাংলাদেশের জাতীয়তাবাদের বীজটা তার ভিতরে ছোটবেলা থেকেই যাতে করে বপিত হয় এবং সেটা যেন সে ধারণ করে বড় হয়, এইটা একটা পজিটিভ দিক হবে। এটা তবে এই সময়ের মধ্যে বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংগঠনগুলো নিজেদের মধ্যে সংঘাতে জড়িয়ে পড়ে। আগামীতে এই সংকট কাটাতে সরকার, বিরোধী দল সহ সংশ্লিষ্ট সব মহলকে সঙ্গে নিয়ে কাজ করার পরামর্শ সংশ্লিষ্টদের। ওই মেসেজটা দিয়ে দেয়া উপাচার্যদেরকে, উপাচার্য মহোদয়দেরকে, প্রিন্সিপাল স্যারদেরকে যে সে যেই দলই করুক কোনো অসুবিধা নাই, কিন্তু সে বৈধ ছাত্র কিনা এবং সে অন্যকে হার্ম করতেছে না। গবেষকরা বলছেন, শিক্ষার টেকসই উন্নয়ন করতে হলে শিক্ষা কমিশন গঠন করতে হবে। নূরে আলম, সময় সংবাদ, ঢাকা। জাতীয় মানবাধিকার কমিশনে অভিযোগের পাহাড় জমলেও থমকে আছে সেগুলোর নিষ্পত্তি। চলতি বছরের এপ্রিলে অধ্যাদেশের অধীন নিয়োগপ্রাপ্ত চেয়ারম্যান ও সদস্যরা পদত্যাগ করার পর আর গঠন করা হয়নি নতুন কমিশন। এতে চরম স্থবিরতা জাতীয় মানবাধিকার কমিশনে। জমা রয়েছে প্রায় 1400-র মতো অভিযোগ। বিস্তারিত তাসনিয়া নিশাত মিমের রিপোর্টে। পরে হাঁটাটা অনেক কষ্ট, আর দ্বিতীয় হলো এই পাটা আসলে আরেকটু ভালো মানের পা নিলে আমি আরো ভালো হাঁটতে পারতাম। বহু বছর পেরিয়ে গেলেও প্রত্যাশা অনুযায়ী বিচার না পাওয়ায় হতাশা প্রকাশ করেন 2011 সালে র্যাবের গুলিতে পা হারানো লিমন। দীর্ঘশ্বাস ফেলে উগরে দিলেন ক্ষোভ। আক্ষেপের সুরে প্রশ্ন করলেন মানবাধিকার কমিশনের ভূমিকা নিয়ে। আমরা মানবাধিকার কমিশনের কাছে গিয়েছিলাম যে আসলে এই যে আমাকে যে গুলি করা হলো, গুলি করে আমাকে সারা জীবনের জন্য পঙ্গু করে দেওয়া হলো, তো সেক্ষেত্রে আসলে আমরা ন্যায় বিচার চাই। ন্যায় বিচারের জার্নিটা এখনো চলমান আছে আর কি, এখনো কোনো দৃশ্যমান কিছু হচ্ছে না। গণ অভ্যুত্থান পরবর্তী প্রেক্ষাপটে যেসব রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানকে সংস্কার করে কার্যকর ও স্বাধীন রূপ দেওয়ার কথা ছিল তার মধ্যে একটি জাতীয় মানবাধিকার কমিশন। তবে সংস্থাটির কার্যক্রম গত 21 মাস ধরে সম্পূর্ণই বন্ধ। 2009 সালে আইন করে গঠন করা হয় জাতীয় মানবাধিকার কমিশন। 16 বছর পর সেটি অন্তর্বর্তী সরকার বাতিল করে 2025 সালে জারি করে জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ, যার ভিত্তিতে আবারও কমিশন গঠিত হলেও বর্তমান সরকার অধ্যাদেশটি বাতিল করে ফিরিয়ে আনে 2009 সালের আইন। ফলে অধ্যাদেশের অধীনে নিয়োগ পাওয়া সদস্যরা পদত্যাগ করেন। দেশের অভ্যন্তরীণে যে মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলো ঘটছে সেগুলোর জায়গা থেকে আমরা রাষ্ট্রের কাছ থেকে সোজা জবাব পেতে পাচ্ছি না, কারণ ওই মেকানিজমটা হারিয়ে গিয়েছে। একটা হচ্ছে যে কমিশন নেই, সেটাতে তাদের কোনো মাথা ব্যথা নেই, এখনো পর্যন্ত তাদের দায়িত্ব নেওয়ার পর 5 মাস হতে চলল। দ্বিতীয় হচ্ছে যে কমিশনটা যখন হবে তখন যে কার্যকর হোক সেটাও তারা চায় কিনা, এই প্রশ্নটা এখন খুব জোরালো। নতুন কমিশন কবে গঠিত হবে তা এখনো নিশ্চিত নয়। তবে কমিশনের পদগুলোতে যোগ্য ও নিরপেক্ষ ব্যক্তিদের নিয়োগ দেওয়ার তাগিদ দিচ্ছেন মানবাধিকার কর্মীরা। আপনি যদি ছোট জগন্নাথ বানিয়ে রাখেন চেয়ারম্যানকে, তাহলে কিছু হবে না। মানবাধিকার কমিশনকে ক্ষমতা দিতে হবে, চূড়ান্ত ক্ষমতা, যে মানবাধিকার লঙ্ঘন হলে সে ব্যবস্থা নিতে পারবে। এদিকে জাতীয় মানবাধিকার কমিশন গঠনের নতুন আইন বিল আকারে উত্থাপন হতে পারে আগামী সংসদ অধিবেশনে। 100% না হলেও অনেকটা অ্যাকোমোডেট করে আমরা একটা আইন খসড়া তৈরি করেছি এবং সেই খসড়া আরও একটু আমাদেরকে যাচাই বাছাই করতে হচ্ছে ইন্টারন্যাশনাল কিছু ইনস্ট্রুমেন্টের আলোকে। বাংলাদেশে জাতীয় মানবাধিকার কমিশন বি ক্যাটাগরিতে থাকায় জাতিসংঘের প্যারিস কনভেনশনের পূর্ণ মানদণ্ড পূরণে ব্যর্থ হয়েছে। ফলে এটি বিভিন্ন আন্তর্জাতিক ফোরাম বা জাতিসংঘ মানবাধিকার পরিষদে স্বাধীনভাবে বক্তব্য দেয়া, সিদ্ধান্ত গ্রহণ, এমনকি ভোটাভুটির অধিকার থেকে বঞ্চিত। মানবাধিকার কর্মীরা বলছেন, বিচারহীনতার সংস্কৃতি থেকে বেরিয়ে এসে একটি পূর্ণাঙ্গ স্বাধীন কমিশন গঠন করা সম্ভব না হলে ভুক্তভোগী মানুষের দীর্ঘশ্বাস কোনোদিনই দূর করা সম্ভব হবে না। তাসনিয়া নিশাত মিম, সময় সংবাদ, ঢাকা। পানির ন্যায্য হিস্সা আদায় করা সরকারের অগ্রাধিকার উল্লেখ করে পানি সম্পদ মন্ত্রী বলেছেন, চুক্তির সময় দেশের স্বার্থকেই প্রাধান্য দেয়া হবে। এদিকে স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, এসডিজি লক্ষ্য অর্জনে সব মন্ত্রণালয়ের সমন্বিত পরিকল্পনা গ্রহণ করতে হবে।
কিছুটা উত্তর চলে এসেছে। এসডিজি অর্জনের জন্য 5 বছর মেয়াদী কৌশলগত কাঠামো, নীতি, অংশীদারিত্ব ও অগ্রাধিকার শীর্ষক জাতীয় সম্মেলনের আয়োজন করা হয়েছে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে। এতে স্বাস্থ্যসেবা, নারী পুরুষের সমতা, নিরাপদ পানি ও স্যানিটেশন এবং সামাজিক বৈষম্য কমিয়ে কিভাবে সমতা ভিত্তিক আর্থসামাজিক উন্নয়ন ও টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন করা যায় তা নিয়ে আলোচনা করেন সরকারের বিভিন্ন দফতরের কর্মকর্তারা। সম্মেলনে পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি বলেন, পানির ন্যায্য হিস্যা আদায় করা বর্তমান সরকারের অগ্রাধিকারে আছে। চুক্তির সময় দেশের স্বার্থকে প্রাধান্য দেওয়া হবে। এছাড়া বাংলাদেশের স্বার্থ বজায় রেখে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে সরকার কাজ করছে বলেও মন্তব্য করেন তিনি। সবাইকে নিয়ে একটা কমপ্লিট তিস্তা মহাপরিকল্পনা আমরা বাস্তবায়ন করার লক্ষ্যে আমরা যেটা অঙ্গীকারবদ্ধ সেই কাজটুকু আমরা অব্যাহত এবং দৃশ্যমান করার চেষ্টা করছি। স্বাস্থ্যমন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেন, এসডিজি অর্জনের জন্য প্রান্তিক মানুষকে সচেতন করতে হবে এবং সমন্বিত পরিকল্পনা গ্রহণ করতে হবে। ওয়ান্স গেম খেলে কিন্তু এসডিজি গোল অ্যাচিভ করা যাবে না। খুব রাগ ডাক করে আমরা অনেক কিছু 2 দিন করলাম, নট দ্যাট। আপনারা কনসার্ন মিনিস্ট্রি সহ বসেন, ফর্মুলেট এ থট, এটা সকলকে নিয়ে বসে একটা ফর্মুলা রেডি করেন, কি পয়েন্ট অন্তত 2 মাসে একবার হলে মিনিস্ট্রিগুলি বসে যাতে এগুলি ইমপ্লিমেন্ট হয় সেইটার পরিকল্পনা গ্রহণ করতে হবে। এছাড়াও সম্মেলনে মা ও শিশুর স্বাস্থ্য, নারী অধিকার, নিরাপদ পানি, স্যানিটেশন এবং সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর বৈষম্য কমানোর পরিসংখ্যান তুলে ধরেন আয়োজকরা। আয়েশা সিদ্দিক, সামিয়া, সময় সংবাদ, ঢাকা। মাদকাসক্তদের বেশিরভাগ ইন্টারনেটেও আসক্ত, তাই মাদক মুক্ত সমাজ গড়তে নিরাপদ ইন্টারনেট ব্যবহার নিয়ে সচেতনতা তৈরির বিকল্প নেই। সকালের রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে মাদক ও ইন্টারনেটে আসক্তি, ক্যারিয়ার নির্বাচনে বিভ্রান্তি, সমাধান যে পথে শীর্ষক কর্মশালায় এই কথা বলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক হাসান মারুফ। প্রধান অতিথির বক্তব্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালাম বলেন, তরুণদের মাদক থেকে দূরে রাখতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজকে একসঙ্গে কাজ করতে হবে। সরকার মাদকের অবৈধ ব্যবহারের বিষয়ে জিরো টলারেন্সে আছে এবং যে কোনো উপায়ে হোক আমরা মাদকাসক্তি থেকে আমাদের নতুন প্রজন্ম, আমাদের সমাজ, আমাদের জাতি এবং রাষ্ট্রকে মুক্ত করতে চাই। একটা সামাজিক প্রতিরোধ ছাড়া কোনোভাবেই সমাজকে নিয়ন্ত্রণ করা সম্ভব না। আপনাদের মধ্যে যদি সে আকাঙ্ক্ষাটা থাকে নিজের প্রতি একটা বিশ্বাস, সর্বপ্রথম একটা আস্থা থাকতে হবে যে ইয়েস আমি পারবো এটা এবং আমাকে করতে হবে এটা, এবং কোনোভাবেই মাদক আমাকে গ্রহণ করবে না। দুপুরের সময় আরও থাকছে, কোণঠাসা ইনফান্তিনোকে খোলাখুলি সমর্থন ডোনাল্ড ট্রাম্পের, ফিফা সভাপতিকে সরিয়ে দেয়া হবে মারাত্মক ভুল, সামাজিক যোগাযোগ মাধ্যমে হুমকি মার্কিন প্রেসিডেন্টের। চাঁদপুরের শাহরাস্তিতে ডাম্প ট্রাকের সঙ্গে বাসের সংঘর্ষে প্রাণ গেছে 3 যাত্রীর। পুলিশ জানায়, ঢাকা থেকে যাত্রী নিয়ে আল আরাফা পরিবহনের একটি বাস হাজীগঞ্জ যাচ্ছিল। চাঁদপুর কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের শাহরাস্তির বানিয়াচো এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বালুবাহী ডাম্প ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয় বাসটির। এতে বাসের সামনের অংশ দুমড়ে মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই 3 যাত্রী নিহত হন। পরে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। বাগেরহাটে ভুল চিকিৎসায় অপারেশন থিয়েটারে রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে। স্বজনদের দাবি, কর্তব্যরতদের দায়িত্বে অবহেলার কারণেই এই মৃত্যু। তবে ভুল চিকিৎসা নয়, হার্ট অ্যাটাকে মারা গেছেন রোগী, দাবি হাসপাতাল কর্তৃপক্ষের। স্বজনদের আহাজারিতে হাসপাতালে শোকাবহ পরিবেশ। বাগেরহাটের পুরান বাজার মোড়ে অবস্থিত পলিক্লিনিকে পিত্তথলির পাথর অপারেশনের জন্য ভর্তি হন 20 বছর বয়সের নাসিমা বেগম। সোমবার রাত 11টার দিকে অপারেশন থিয়েটারে নেওয়া হয় তাকে। ভোর 4টার দিকে স্বজনরা জানতে পারেন রোগীর মৃত্যুর খবর। চিকিৎসকের অবহেলায় নাসিমার মৃত্যু হয়েছে বলে অভিযোগ পরিবারের সদস্যদের। সে বলতেছে হার্ট অ্যাটাক করছে, আবার বলে পিত্তথলিতে ঢিল পাওয়া গেছে, মানে সে উল্টাট পালাট বললে আমাদের। যখন আমাকে রুগী জোরে একটা চিৎকার দেয়, ওরে আল্লাহর আমার কলজে ছিঁড়ে গেল, তখন আমরা দরজা ধাক্কাই অপারেশন থিয়েটারে, কোনো ডাক্তার দরজা খোলে না। সুস্থ রোগী 10 মিনিট আগে বলছে যে সুস্থ, সে কিভাবে মারা গেল? ডাক্তারের অবহেলায় যদি কোনো পেশেন্ট বা কোনো রোগী মারা যায় তাহলে সঠিক তদন্ত
করে যা উপযুক্ত বিচার এবং উপযুক্ত বিচার করা উচিত। চিকিৎসকের দাবি অপারেশন থিয়েটারে হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে তার। আপনাদের যদি মনে হয় যে ভুল চিকিৎসা, আপনারা পোস্টমর্টেম করান। আমার অপারেশন সাকসেসফুল, এভরিথিং ওকে। অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা সিভিল সার্জন। আমরা একটা তদন্ত কমিটি গঠন করে দিচ্ছি এবং এই বিষয়ে তারা তদন্ত কমিটির যে রিপোর্ট দিবে সেই রিপোর্টের আলোকে আমরা ব্যবস্থা নিব। নিহত নাসিমার 7 মাসের ছেলে সন্তান রয়েছে। সময় সংবাদ, বাগেরহাট। এবার বাণিজ্যের সংবাদ। অ্যামাজন, ইবে, আলিবাবায় নিজেদের পণ্য কেনা বেচা করতে পারবেন সিএমএসএমই উদ্যোক্তারা। নিজেদের ব্যাংক হিসেব থেকে এখন থেকে $5,000 পর্যন্ত কেনা বেচা ও ব্র্যান্ডিং করতে পারবেন। বিশ্লেষকরা বলছেন, প্রান্তিকে এসব মার্কেট প্লেসে অংশ নিতে প্রশিক্ষণ ও পণ্য পরিবহন সহ সরকারের নীতি সুবিধা পেলে রপ্তানি পণ্যের বৈচিত্র্যতা বাড়বে। সেলিয়া সুলতানার রিপোর্ট। একটি জাতির পরিচয়, ঐতিহ্য, ইতিহাস ও জীবনধারার আয়না সংস্কৃতির মোড়ে বেড়ে ওঠা হস্তশিল্প। মানুষের রুচি, বিশ্বাস, শিল্পচেতনা আর সামাজিক মূল্যবোধ প্রকাশের মাধ্যম। নকশিকাঁথা, মৃৎশিল্প, বাঁশ বা বেতের কাজ কিংবা লোকগীতি দেশের নিজস্ব বৈশিষ্ট্যকে বিশ্বের সামনে তুলে ধরে। তবে এই পৌরাণিক আভিজাত্য যেন মলিন হতে চলেছে। কারিগরও এটা থেকে অন্যদিকে চলে যেতেছে। যদি কারিগরকে আপনার যদি ভালো বেতন দেওয়া হয় তাহলে না থাকবে, ওদের তো আপনি মনে করেন অন্যদিকে কাজ করলে আরও বেশি পায়। প্রাকৃতিক জিনিস এটা বিশ্বেই চাহিদা আছে, কিন্তু আমরা তো রপ্তানি করতে পারি না। হস্তশিল্পের বাজার কেমন? শুধুমাত্র বিশ্বের জনপ্রিয় প্ল্যাটফর্ম আমাজন, ইবে, আলিবাবার দক্ষিণ এশিয়ার তথ্য পর্যালোচনায় দেখা যায়, ই কমার্স মার্কেট প্লেসে বিপণন ও রপ্তানির সুযোগ নিয়ে গয়না, পোশাক, চামড়াজাত পণ্য, আসবাব, আয়ুর্বেদ ও খাদ্যপণ্যে রপ্তানি করে আমাজন গ্লোবাল সেলিং থেকে ভারতের আয় $20 বিলিয়ন, পাকিস্তানের সার্জিক্যাল ও স্পোর্টস পণ্যে $1 থেকে $3 বিলিয়ন। এছাড়া নেপাল, ভুটান ও শ্রীলঙ্কার চা, রত্ন, কাগজ, পশমি পণ্য ও কৃষি পণ্য ব্যাপকভাবে বিক্রি হচ্ছে এসব বাজারে। বাংলাদেশের যে কোনো গ্রামে গঞ্জে বসেও যে কোনো মা বোন এরকম বিস্তৃত মার্কেট প্লেস, যেটাকে অবারিত মার্কেট প্লেস বলি, আমাজন বলেন অথবা এই ধরনের যে কর্পোরেশনগুলো আছে, তাদের সাথে যদি লিয়াজও করে দেওয়া যায়, আমার কাছে মনে হয় তারা এটা সুফল কিন্তু ঘরে বসে পেতে পারবে। বাংলাদেশ ব্যাংক বলছে, ব্যাংকিং লেনদেনের জটিলতায় এসব বাজারে বাংলাদেশিরা কেনাবেচা করলেও তা তৃতীয় পক্ষের অংশীদারিত্বে খরচ বাড়ে। ফলে এখন থেকে সরাসরি $5,000 পর্যন্ত উদ্যোক্তারা আন্তর্জাতিক মার্কেট প্লেসগুলোতে লেনদেন করার সুযোগ পাবেন। সেই পণ্যগুলো যদি অ্যাড আকারে দেয়, তো বিশ্বের বহু দেশের মানুষ একসাথে ওই পণ্যটা সম্পর্কে জেনে ফেললো। তারপর একটা লিঙ্ক দিয়ে দিল যে ফার্দার জানার জন্য আপনি লিঙ্কে ক্লিক করেন, তখন সেই পণ্য সম্পর্কে প্রচার করতে পারেন। ইবে, আমাজন, আলিবাবার মতো মার্কেট প্লেসে দেশীয় উদ্যোক্তারা যদি অংশগ্রহণ করতে পারেন, সেক্ষেত্রে শুধুমাত্র ন্যায্য মূল্যই নিশ্চিত হবে না, বাড়বে লাভের পরিমাণও। ঠিক একইভাবে পণ্যের চাহিদা এবং মতামতের উপর ভিত্তি করে পণ্যের মান উন্নয়ন, নতুন নতুন ডিজাইনে উদ্ভাবন এবং অন্যদিকে বৈশ্বিক যে মানদণ্ড সেটিও ধরে রাখতে উৎসাহিত হবেন উদ্যোক্তারা। বাংলাদেশ ব্যাংক মনে করছে, এতে শুধু দেশীয় শিল্পের যে বাজার সেটিই প্রসারিত হবে না, বাড়বে রপ্তানি আয়ও। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। পদ্মার ভাঙনে শরীয়তপুরে বিলীন 100 মিটারের বেশি এলাকা। নদী পাড় থেকে সরিয়ে নেওয়া হয়েছে বসতঘর ও দোকানপাট। এদিকে তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি কমতেই কুড়িগ্রামে শুরু হয়েছে ভাঙন। পদ্মার আগ্রাসনে ভাঙছে নদীর তীর, বিলীন হচ্ছে একের পর এক ভিটে মাটি। শেষ রক্ষায় বসতঘর সরিয়ে নিচ্ছেন নদী পাড়ের মানুষ। এই চিত্র শরীয়তপুরের জাজিরা উপজেলার কাথুরিয়া গ্রামে। সোমবার রাতে পদ্মা নদীতে শুরু হয় তীব্র স্রোত। মঙ্গলবার সকালে কয়েক ঘন্টার মধ্যেই নদীগর্ভে বিলীন হয়ে যায় 100 মিটারেরও বেশি এলাকা। বিচ্ছিন্ন হয়ে পড়ে যোগাযোগ ব্যবস্থা। স্থানীয়দের অভিযোগ, অবৈধভাবে বালু উত্তোলনে ভাঙছে তীর। ঝুঁকিতে রয়েছে ফসলি জমি ও বাড়িঘর। সকাল থেকে মনে করেন যে ভাঙা শুরু হয়েছে, এক লাখে মনে করেন যে 3 লাখ ভাঙতেছে। ভাঙার পরে এসে মনে করেন 2 বস্তা 4 বস্তা 10 বস্তা দিয়া বালু দিয়া তারা দেখাই দিতেছে, কিন্তু এটা তো আপনার সমাধান নাই। অল্প একটু যেটু ভাঙে ওদিকটা কিছু কিছু বস্তা হালায়, তারপরে ভাঙা থামে, আর কোনো খোঁজ খবর নেই, এরা চলে যায়।
জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ফেলে ভাঙন নিয়ন্ত্রণে গতানুগতিক চেষ্টায় পানি উন্নয়ন বোর্ড। বর্ষাকালে কোথাও ভাঙন দেখা দিলে আমরা তাৎক্ষণিকভাবে সেখানে জিও ব্যাগ ডাম্পিং করে ভাঙন রোধ করি। ভাঙন দেখা দেওয়ার সাথে সাথে আমরা সেখানে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছি। এখানে যতক্ষণ ভাঙন রোধ হবে না ততক্ষণ জিও ব্যাগ ডাম্পিং করা হবে। এদিকে কুড়িগ্রামের নদ নদীর পানি কমার সঙ্গে সঙ্গে আবারও দেখা দিয়েছে ভাঙন। গত এক মাসে ব্রহ্মপুত্র, ধরলা, তিস্তা ও দুধকুমার নদীর 50টিরও বেশি পয়েন্টে অব্যাহত রয়েছে ভাঙন। দুর্গতদের অভিযোগ, টেকসই বাঁধ নির্মাণে আবেদন জানালেও মেলেনি সমাধান। বাড়ি ভেঙে গেছে আর বাল বাচ্চা কোথাও যাওয়ার পথ নেই আমাদের। ভাঙতেছে যে আরো যে হাজার বাড়ি আছে এগুলোও থাকতে পারবে না। ভাঙন রোধে অধিক ঝুঁকিপূর্ণ 40টি পয়েন্টে জিও ব্যাগ ফেলেছে পানি উন্নয়ন বোর্ড। ওমর ফারুক, সময় সংবাদ। নির্বাচন কমিশনে ব্রিফিং করছেন ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদ। সরাসরি যাব সেখানে। আমি যখন নামছি তখন দেখলাম 3-4টা ক্যামেরা আছে, এইটুকু। তারপরে আমি তখন আমার কাগজপত্র সামাল দিতে ব্যস্ত। আপনাদের 1 মিনিট শেষ হলে আমারে বলেন। 1 মিনিট শেষ হলে বলো, ঠিক আছে? হ্যাঁ, তাই না, আমি তো শুধু না এটা আমার একটা সামার জ্যাকেট কিনতে হবে, এটা পরে তো গরম লাগে। ফ্যান আবার বন্ধ করে দিলে আরো গরমে ঘিচ সেদ্ধ হয়ে যাবো। আচ্ছা আচ্ছা, আমার উপস্থিত সংবাদকর্মী ভাই বোনেরা, আপনারা এর মধ্যে জেনেছেন যে আজকে সকাল 11টার সময় জাতীয় সংসদ সচিবালয়ে মাননীয় স্পিকার মহোদয় এবং সরকার দলীয় চিফ হুইপ এবং সাথে ওনার অন্যান্য হুইপ এবং বিরোধী দলীয় চিফ হুইপ এবং অন্যান্য হুইপগণের সাথে সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা এবং নির্বাচন কমিশন সচিবালয় থেকে আমার উপস্থিতিতে একটা প্রস্তুতিমূলক রাষ্ট্রপতি নির্বাচন 2026 প্রস্তুতিমূলক একটা আলোচনা সভা হয়েছে। আলোচনা সভায় যে জিনিসগুলোকে নির্ধারণ করা হয়েছে সেটা হচ্ছে যে ভোট কোথায় নেওয়া হবে। আপনারা জানেন যে 20 অগস্ট আপনার ভোটটা হবে দুপুর 2টা থেকে বিকাল 5টা পর্যন্ত। এটা হচ্ছে অধিবেশন কক্ষে ভোটটা গ্রহণ করা হবে। অধিবেশন কক্ষে মাননীয় সংসদ সদস্যরা তারা স্ব অবস্থানে তাদের আসনে বসবেন। আমরা যারা সহায়ক কর্মকর্তা থাকব, আমি সহ আমরা তাদের কাছে ব্যালট পেপারটা পৌঁছে দেব। পৌঁছে দেওয়ার পরে তারা যার মনোনীত তাদের প্রার্থীকে স্বাক্ষর করে চিহ্নিত করে সামনে 3টা ব্যালট বক্স রাখার কথা বলা হয়েছে। 3টা ব্যালট বক্সের যে কোনোটাই তারা ভোট কাস্ট করবেন। এইটা হচ্ছে পদ্ধতিগত ব্যাপার। এবং আমরা বিকাল 5টা পর্যন্ত ভোট ব্যবস্থাটা রাখতে হবে, কেন যদি কোনো অনির্ধারিত কারণে কোনো মাননীয় সংসদ সদস্য এসে পৌঁছাতে দেরি করেন তাহলে সেই জিনিসটা যেন 5টা পর্যন্ত কন্টিনিউ করে। 5টার সময় যখন ভোট গ্রহণ শেষ হবে আমরা তাৎক্ষণিকভাবে ওখানে কাউন্টিংটা করব। ওই যে জায়গায় ভোট বাক্সগুলো রাখা আছে ওইখানেই আমরা কাউন্টিংয়ের ব্যবস্থা করা হবে। এবং আমরা আপনার যে কজন লাগে ওটা এখনও কাউন্ট করি নাই, ঠিক করি নাই, 3 জনা বা 4 জনা বা 5 জনা যারা আছে ব্যালট গ্রহণকে আপনার সর্ট আউট করে আমরা কাউন্টিংয়ের ব্যবস্থাটা করব। এবং কাউন্টিংয়ের পরে আমরা মোট ব্যালট হচ্ছে 349টা। বৈধ কয়টা কাস্ট হয়েছে, কয়টা বৈধ, কয়টা জনা মানে প্রার্থীদের ভিতরে পাওয়া গেছে, এইটা আমরা প্রাথমিকভাবে এই ফলাফলটা ওখানে সংসদ আমাদের অধিবেশন নির্বাচন যিনি আহ্বান করবেন নির্বাচনকর্তা যেটা সিইসি স্যার ওখানে অ্যানাউন্স করে আমরা সচিবালয়ে এসে বাকি গেজেটটা করব। আমরা ছিলাম আগারগাঁওয়ে রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ব্রিফ করছিলেন এসএ সচিব আক্তার আহমদ। খেলার খবর, অবশেষে ডোনাল্ড ট্রাম্পের সমর্থন পেলেন জিয়ানি ইনফান্তিনো। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দিয়ে সরাসরি ফিফা সভাপতিকে সমর্থন করলেন ট্রাম্প। শুধু তাই নয়, ইনফান্তিনোকে সরানোর কথা ভাবা মারাত্মক ভুল হবে বলেও ফিফাকে হুমকি দেন বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্রপ্রধান।
আমেরিকায় বিশ্বকাপ আয়োজন করতে গিয়ে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সখ্যতা বেড়েছে জিয়ান্নি ইনফান্তিনোর, যদিও তাদের এই ঘনিষ্ঠতা ক্লাব বিশ্বকাপ থেকে। তাই দুঃসময়ে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্রপ্রধানের সহযোগিতা পাবেন ইনফান্তিনো, এটাই যে স্বাভাবিক। তবে এতদিন সেই দৃশ্যপট ছিল ভিন্ন। মাঝে খবর বের হয় বিপদে ডোনাল্ড ট্রাম্পের সহযোগিতা চেয়েও ব্যর্থ হয়েছেন ইনফান্তিনো, আর তাই ফিফার মসনদে তার ইতি দেখে ফেলেন অনেকেই। কারণ উয়েফা, কনকাকাফ আর এএফসির কিছু দেশের চরম বিরোধিতায় পড়েন ফিফা সভাপতি। তবে এবার উল্টে যাচ্ছে পাশার দান। জিয়ান্নি ইনফান্তিনোর বিষয়ে এতদিন চুপ থাকলেও এবার সরাসরি তার পক্ষে অবস্থান ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট। সামাজিক মাধ্যমে দেয়া একটি পোস্টে তিনি শুধু তাকে সমর্থনই দেননি, বরং একটি হুমকিও দিয়ে রেখেছেন। ট্রাম্পের স্পষ্ট কথা, ফিফা সভাপতির পদ থেকে ইনফান্তিনোকে সরানোর চিন্তা করাও হবে মারাত্মক ভুল। ফিফা যদি কোনো কারণে প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোকে সরানোর কথাও ভাবে, তবে তারা একটি মারাত্মক ভুল করবে। তিনি অসাধারণ, যিনি মাত্রই সর্বকালের সবচেয়ে সফল বিশ্বকাপের সভাপতিত্ব করেছেন। তিনি চলে গেলে এটি আর কখনো এতটা সফল বা লাভজনক হবে না। এই বিষয়ে আপনাদের মনোযোগের জন্য ধন্যবাদ। বিশ্বকাপ সহ ফিফার বড় টুর্নামেন্টগুলোর বাণিজ্যিক স্বত্ব বেসরকারি প্রতিষ্ঠানের কাছে বিক্রির প্রকল্প হাতে নিয়ে মারাত্মকভাবে সমালোচিত হন ইনফান্তিনো। এই প্রস্তাবের পক্ষে কিছু সমর্থন পেলেও ব্যাপক বিরোধিতা শুরু করে উয়েফা, কনকাকাফ ও এএফসি। এক পর্যায়ে এই প্রজেক্ট থেকে পিছু হটেন ফিফা সভাপতি। তারপরও তাকে ফুটবলের সর্বোচ্চ চেয়ার থেকে সরাতে উঠে পড়ে লাগেন ফুটবল নেতারা। এস.এম. ইকবাল, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ঘন ঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ নগর গ্রামের মানুষ। দিনের অর্ধেক সময় মিলছে না বিদ্যুৎ। বিপর্যস্ত জনজীবন, জ্বালানি ঘাটতি স্বীকার করে প্রতিমন্ত্রীর দুঃখ প্রকাশ। রাষ্ট্রপতি নির্বাচনে দলের বিপক্ষে ভোট দেওয়ার সুযোগ নেই, এখনও চূড়ান্ত হয়নি বিএনপির প্রার্থী, জানালেন চিফ হুইপ। ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে ইসির প্রস্তুতি বৈঠক। এবং দাঁড়িপাল্লায় ৭১-এর চেয়ে ২৪কে ভারী দেখানো চক্রান্ত। জামাতের বিরুদ্ধে দানবের সঙ্গে আঁতাতের অভিযোগ রিজভির। প্রধানের সফর স্বাভাবিক বলছেন উপদেষ্টা। এই ছিল দুপুরের সময়। এরপর বিভাগীয় সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর। সঙ্গে থাকুন সময়।